নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প পেট, দীপেন্দু পালিতের রচনা। প্রথম সন্দেহ করেছিল শর্মিষ্ঠা। দুপুর 2:30 থেকে পৌনে 3টের মধ্যে ব্রিজের ওপর থেকে নিচে নেমে আসতে দেখা যায় রন্টুদের স্কুলের নীল বাসটাকে। তার আগেই 9 বছরের ছেলেকে বাড়িতে আনার জন্যে পেট্রোল পাম্পের সামনে গিয়ে অপেক্ষা করতে হয় তাকে। শর্মিষ্ঠা একাই যায় না। এই বিল্ডিংয়ে রমা দত্তের মেয়ে চন্দ্রলেখা এবং অঞ্জনা ব্যানার্জি ছেলে বিক্রমও পড়ে একই স্কুলে। ফেরে একই বাসে, একই সময়ে। রমাও যায়। অঞ্জনা কোনো দিন নিচে অপেক্ষা করে, কোনোদিন পাঠায় বাড়ি ঝি মঙ্গলাকে। 3টি বালক বালিকাকে নিয়ে একসঙ্গে একই লিফটে উঠে ঢুকে পড়ে যে যার ফ্ল্যাটে। ছেলেকে আনতে যাবার আগে শর্মিষ্ঠা নিচে খাওয়া সারে। কাজের মেয়ে নয়নতারাকে স্নানে পাঠায়। নয়ন ফিরে এসে খেতে বসতে বসতে 8 ঘণ্টাখানেক বিছানায় গড়িয়ে নেয় সে। তারপর তার বেরোবার সময়। নয়ন খেয়ে দিয়ে আড্ডা দিতে যায় নিচে। অনেক দিনই রন্টুকে নিয়ে ফেরার সময় শর্মিষ্ঠা লক্ষ্য করে লিফটের লাকুয়া ওপরে ওঠার সিঁড়ির পাশে চওড়া জায়গাটায় বসে জটলা করছি ওর ফ্ল্যাটের নানা বয়সের ছিঁড়া। এ বাড়িতে চাকরের সংখ্যা কম। মাঝে মাঝে তাদেরও কাউকে কাউকে মিশতে দেখে ওই জটলায়। বছর 5 আগে পরাগ ও ছেলের সঙ্গে এই বহুতল বাড়িতে নিজেদের ফ্ল্যাটে উঠে আসার পর থেকে শর্মিষ্ঠার মগজে যেসব দুশ্চিন্তা ঢুকেছে তার একটি এই ঝি চাকরদের জটলা। কেন বা কী জন্যে ঠিক জানে না। তবে তার সন্দেহ এদের গাল গল্পের বিষয় এ বাড়ির 64টি ফ্ল্যাটের যে কেউ, এবং সে ও পরাগও যেহেতু এই যে কেউয়ের মধ্যে পড়ে, সুতরাং কোনো না কোনো ব্যাপারে তাদের বাদ পড়ার কথা নয়। সন্দেহ থেকেই এসে গেছে সতর্কতা। নতুন ফ্ল্যাটে আসার বছরখানেকের মধ্যেই এ বাড়িতে তাদের প্রথম ঝি লক্ষ্মী তাকে হঠাৎ জিজ্ঞেস করেছিল, বাবুর নাকি চাকরি গেছে বৌদি? প্রশ্নটা চমকে দেয় তাকে। চাকরি না গেলেও সেটা এমনই একটা সময় যখন অফিসে হয়রান হচ্ছিল পড়ার। কে বলেছে? জিজ্ঞেস করায় লক্ষ্মী বলল, কে বলেছে তা কি মনে আছে ঠিক? নিচে ওরা বলা বলি করছিল। পরে অনেক গবেষণার পর স্বামী স্ত্রী ধারণা করে 6 তলার ডলি বসির ভাই কাজ করে পরাগের অফিসে। মাঝে মধ্যে আসে এই বিল্ডিংয়ে। সম্ভবত ওই ফ্ল্যাটের কোনো আলোচনা থেকে ওদের ঝিয়ের মুখে রটনা হয়েছে কথাটা। সে থেকে বেশ কিছুদিন লিফটে ওঠার সময় কারোর সঙ্গে দেখা হলে গম্ভীর থাকত শর্মিষ্ঠা। একটা হীনমন্যতার বোধ সারাক্ষণ কুড়ে খেত তাকে। এই বাড়ির 64টি ফ্ল্যাটে 63টিতে ঘটনাটা রটনা হওয়ার আগেই অবশ্য নতুন চাকরিতে জয়েন করে পরাগ, এবং হাওয়া পাল্টানোর চেষ্টায় এর কারণহীন জ্যৈষ্ঠ মাসে লক্ষ্মীকে একটা নতুন শাড়ি কিনে দিয়ে শর্মিষ্ঠা বলে, নতুন অফিসে ডবল মাইনের চাকরি নিয়েছে বাবু। তুমি তো বাড়িরই লোক, তোমাকে এটা দিলাম। আন্দাজে ছোড়া ঢিল, তবু জায়গা মতোই পড়ে। দিন 2 পরে লিফটের সামনে তাকে একলা পেয়ে 7 তলা রত্নাকর বলল, কর্তার বিরাট উন্নতি হয়েছে শুনলাম, গাড়িও দিচ্ছে নাকি? শর্মিষ্ঠা বুঝতে পারে এটা শাড়ি ঘুষ দেবার ফল। ডবল মাইনের সঙ্গে গাড়ি পাওয়ার সম্ভাবনা জুড়ে দিয়েছে লক্ষ্মী। বাস্তব তা নয়।
পরাগে নতুন চাকরিটা আগেরটার মতোই। মাইনের অঙ্কটা কেউ ধরতে পারবে না, কিন্তু গাড়ি দেখা যায়। বার্নিংয়ে বললে ধরা পড়ে যাবে, তখন হাওয়াটা আবার উল্টে যেতে পারে। সুতরাং জবাব না দিয়ে হ্যাঁ না হেসে এড়িয়ে যায় সে। পরে 4 বছরে অনেক ফ্ল্যাটের খবর এসে পৌঁছেছে তাদেরও কানে। এর মধ্যে বিখ্যাত ঘটনাটি, দোতলা রেখামণ্ডলের স্বামী বেরিয়ে যাওয়ার পর দুপুরে ওদের ফ্ল্যাটে কোনো অপরিচিত পুরুষের যাতায়াতজনিত। খবরটা কমলা এনেছিল। গুজব 5 কানে পাকা হতে না হতেই একদিন খবর পৌঁছায়, স্বামীকে ছেড়ে আর কারোর সঙ্গে ভেগে গেছে রেখা। লক্ষ্মীকে নিয়ে গত 4 বছরে তাদের ফ্ল্যাটে ঝি বদল হয়েছে 4 বার। লক্ষ্মী, সন্ধ্যা, কমলা এবং কমলা দেশে যাওয়ার পর মেয়েটি নয়নতারা 5 মাস আগে কমলায় জুটিয়ে দিয়েছিল। বয়স 18 কি 20, শক্তপোক্ত চেহারা, কাজেও চটপটে। তাদের ফ্ল্যাটে ছাড়াও সকালে থেকে কাজ করে 5 তলার অম্বুই দাশগুপ্ত এবং 7 তলার পবিত্র ব্যানার্জির ফ্ল্যাটে। বেলা 9টা থেকে সন্ধে পর্যন্ত সময়টা শর্মিষ্ঠাদের জন্য। রান্না করে, সুতরাং খায়ও একবেলা। সন্ধ্যের পর চলে যায় বস্তিতে। দুপুরে ছেলেকে নিয়ে ফেরার সময় শর্মিষ্ঠা তাই দেখে, নিচের আড্ডায় চুলে জট ছাড়াতে ছাড়াতে অন্যদের সঙ্গে হাসাহাসি করছে নয়নও। আজ দেখল না। রন্টুকে নিয়ে ওপরে উঠে এসে ফ্ল্যাটের দরজা খুলে সে শুনল বাথরুমে কেউ ওয়াক তুলছে সশব্দে। দরজাটা আধভেজানো। কাছে গিয়ে বাথরুমের বাইরে থেকে শর্মিষ্ঠা দেখল বুকে হাত চাপা দিয়ে মাথাটা বেসিনের উপর ঝুঁকিয়ে রেখেছে নয়ন। ইতিমধ্যে সে যে ফিরে এসেছে এবং দেখছে তা খেয়াল করেনি এখনো। ওকে আবার ওয়াক তুলে বেসিন ভরাতে দেখে গা গুলিয়ে উঠল নিজেরও। রন্টুকে ঘরের ভিতর টেনে এনে ওর স্কুলের ইউনিফর্ম ছাড়াতে ব্যস্ত হয়ে উঠল শর্মিষ্ঠা। ক্রমশ শুনতে পেল সজোরে জল নির্গত হচ্ছে বেসিনের ট্যাপ থেকে। কিছু বলতে হলে এখনই বলতে হয়। ঘৃণা ও বিরক্তি এতক্ষণে পরিণত হয়েছে রাগে। ঘর থেকে দ্রুত বেরিয়ে এসে শর্মিষ্ঠা পড়ল, কি ব্যাপার, বমি করছ? বমি পেলে কি করব? বেসিন পরিষ্কার করে বেরিয়ে এসে নয়ন তার আঁচল বুলিয়ে জল মুছছে, মুখ গলা ঘাড়ের। ধরা পড়ে যাবে ভাবেনি। কয়েক সেকেন্ড শর্মিষ্ঠার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বললে, খেয়ে উঠে কেমন গা গুলিয়ে উঠল। নিচে গেলেই পারতে, এখানে কেন? নিচে যেতে যেতে ঘর ভাসত, বমি চেপে রাখা যায় নাকি? বিল্ডিংয়ে ঝি চাকরদের জন্য আলাদা বাথরুম আছে নিচে। সেখানে যেতে হলে আগে পেরোতে হতো ফ্ল্যাটের দরজা পর্যন্ত দূরত্ব। তার আগে ছিটকে যেতে পারত। বিরক্ত হলেও শর্মিষ্ঠা ভাবল, ঘরদোর নোংরা করার চেয়ে বেশি নোংরা করাই ভালো। ফ্ল্যাটের দরজার পরেও আছে 3 তলা থেকে নিচে নামার সিঁড়ি। কম করেও 20-21 ধাপ। সিঁড়িতে কিছু হলে 5 কান হতো। এমনও হতে পারে কেউ দেখে ফেললে ব্লিডিং কোঅপারেটিভ সোসাইটির অফিস থেকে চিঠি পেত পড়ার। চেয়ারম্যান প্রফুল্ল মিত্তির বেড়া লোক, যে কোনো ছুতোয় ওয়ার্নিং দেয় মেম্বারদের। 3-4 মাস আগে তাদের ফ্লোরের দেওয়ালে কেউ পানের পিক ফেলায় চিঠি পাঠায় 4টি ফ্ল্যাটে। খোঁজ নিয়ে দেখা গেল এটি 4 ফ্ল্যাটের কারোরই কাজ হতে পারে না, অন্য কেউ ফেলে গেছে। তবে এ নিয়ে 4 ফ্ল্যাট থেকেই পাল্টা জবাব দিতে হয়।
আপাতত খুব ফুটিয়ে নয়নকে দেখতে দেখতে শর্মিষ্ঠা পড়ল, আগের দিনও কি তুমি বমি করেছিলে? ও মা, না তো। রোজে কি বমি হয় নাকি? তা জানি না। পরশু বিকেলে বেসিনে ভাতের দানা, পুঁই শাকের টুকরো, লঙ্কার খোসা দেখেছি। বাবু, রন্টু কেউই পুঁই শাক খায় না। তাহলে আমিই করেছি নাকি? নয়নের জবাবের অপেক্ষা না করে পায়ের ঠেলায় বাথরুমের দরজাটা খুলে দূর থেকে বেসিনে চোখ বুলিয়ে শর্মিষ্ঠা বলল, ইস, এখনো নোংরা আছে। পরিষ্কার করো ভালো করে, ফেনাইল ঢালো, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ঘরে এসে শর্মিষ্ঠা টের পেল নির্দেশ পালন করছেন নয়ন। ঝাঁটা শব্দে সপ সপ করছে ফেনাইলের গন্ধ। রাগ এবং ঝাঁঝও। লক্ষ্য শর্মিষ্ঠায়। মিনিট কয়েক পরে সশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেল নয়ন। মেয়েটি চলে যাবার পর রন্টুকে খাবার বলে দিয়ে শর্মিষ্ঠা ভাবল, এর বেশি কিছু বলা সঙ্গত হতো না। কাজ ছেড়ে দিলে মুশকিলে পড়বে সে নিজে। বিল্ডিংয়ে ঝিঁচা কদা সব এক কাট্টা। গত মাসে 6 তলা চৌধুরীরা কি একটা কারণে তাদের কাজের ছেলেটিকে বিদায় করার পর আর কেউই কাজ নিচ্ছে না ওখানে। দুর্নামও ছড়াচ্ছে। লাগাম ওদেরই হাতে। বরং এরপর থেকে সে ওয়াচ করবে মেয়েটিকে। বিকেলে চায়ের সময় নয়ন ফিরে এলে নরম গলায় শর্মিষ্ঠা বলল, দুপুরে বমি করলে এখন চা না খেয়ে বরং 1 গ্লাস লেবু জল খাও, অম্বল হলে কেটে যাবে। শরীর খারাপ লাগলে আগে থেকেই বলবে। এসব বলতে বলতে এবং তারপরে লক্ষ্য করল গনি ভাবটা কেটে যাচ্ছে মেয়েটার। একটু চুপচাপ থাকলেও কথাবার্তা জবাবও দিয়ে যাচ্ছে ঠিকঠাক। সন্ধ্যায় নয়ন খেয়ে যাবার পর পরাগের কাছে ঘটনাটা বর্ণনা করে শর্মিষ্ঠা বললেন, কদিন দেখছি চোখের কোলে পালিয়েও পড়েছে। আগের দিনও বমি করেছিল। কি আর করা যাবে? পরাগ বলল, তাহলে তো বাথরুম পাহারা দেবার জন্য একটা লোক রাখতে হয়। সে কথা বলছি না, তবে সন্দেহের কথাটা খোলাখুলি বলবে কিনা ভাবতে ভাবতে স্বামীকে লক্ষ্য করল শর্মিষ্ঠা। তারপরেই বলেই ফেলল, এগুলো প্রেগন্যান্সির লক্ষণ। প্রেগন্যান্সি? পরাগ নড়ে চড়ে বসল। আনম্যারিড মেয়ে প্রেগন্যান্ট হবে কি করে? হয় না। শর্মিষ্ঠার মুখের ওপর থেকে চোখ সরায়ও না পরাগ। খানিক পরে বলল, তাহলে কেলেঙ্কারি। সেটাই বোঝো। আর ইউ শিওর? প্রশ্নটা থামিয়ে দিল শর্মিষ্ঠাকে। সন্দেহ করা এবং নিশ্চিত হওয়া এক ব্যাপার নয়। পরাগ ঝট করে সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। শিওর বললে এখনই কিছু করার কথা ভাবতে পারে। যদি ছাড়িয়ে দেয়? হঠাৎ সংশয়ে ছায়া ছড়ালো শর্মিষ্ঠার মুখে। এড়িয়ে যাওয়া গলায় বলল, বাচ্চা তো আমারও হয়েছে। ব্যাপারটা তখনকার মতো ধামাচাপা পড়ল। পরস্পরের মুখ চাওয়াচাই করে কেমন থম মেরে গেল স্বামী স্ত্রী দুজনে। অনেক দিন আগে পরাগে চাকরি যাবার রটনায় যেমন হয়েছিল। পরের দিন দেরি করে অফিসে গেল পরাগ। তার আগে নয়নের কাজে আসা এবং শর্মিষ্ঠাকে স্নান করার জন্য বাথরুমে ঢোকার সুযোগ দিল। এসব পরিকল্পনা কার্যকর করতে গেলে মাথার দরকার হয়। হিসেব করে পাল্টে নিতে হয় কণ্ঠস্বর। সুতরাং সুযোগ বুঝে গলা যথোচিত দরদ মিশিয়ে সে নয়নকে বসার ঘরে ডাকল এবং দৃষ্টিতে লক্ষ্য ঠিক রেখে খুব কাছ থেকে ওকে তদন্ত করতে করতে বলল,
একটু চা খেতে ইচ্ছে করছি, দিবি নাকি? মেয়েটির স্বাস্থ্য ভালো, চটক আছে চেহারায়, মুখ চোখও ঢলঢলে। আরও একটু ঘষা মাজা করলেই বস্তির মেয়ে বলে চেনা যাবে না। শর্মিষ্ঠার বর্ণনার সঙ্গে যথাযথ হয়ে ছায়া পড়েছে চোখের কোলে। কিন্তু এটা আগেও ছিল কি না, কি করে বোঝা যাবে? ওকে দেখতে দেখতে পরাগ নিজেকে দেখল। 44-এ চোখে 38-এ শর্মিষ্ঠাকে ভাবলে শারীরিক পার্থক্য সামান্য হতাশা ঘনিয়ে তোলে ওকে। তবে বস্তির মেয়ে বস্তিরই থাকবে ইত্যাদি, এবং দেখাটা একটু বেশি হয়ে যাচ্ছে ভেবে সচেতন হয়ে বলল, ভালো করে বানাস। পরাগে দৃষ্টি লক্ষ্য করে এরই মধ্যে বুকের আঁচল টেনেছিল নয়ন। এরপর অজ্ঞাত কারণে হেসে বলল, বৌদিও খাবে নাকি? জিজ্ঞেস করে নে। খানিক পরে নয়ন চা দিতে এলে একই দৃষ্টিতে একইভাবে ওকে খুঁড়তে খুঁড়তে পরাগ লক্ষ্য করল। একই ধরনের মুচকানা হাসি ফুটে আসে মেয়েটির মুখে, চাপা কিন্তু ভিতর কাঁপানো। এখন তাকেও দেখছে স্পষ্ট চোখে। কিছু ভেবে নিল নাকি? চোখ নামিয়ে তাড়াতাড়ি চায়ে চুমুক দিল পরাগ এবং শুনল ছিটকিনি খুলছে বাথরুমের দরজা। তার মানে স্নান সেরে বেরিয়ে এসেছে শর্মিষ্ঠা। এখন তার হাতে চায়ের কাপ, সামনে দেয়াল। গত বছরে কলি ফেরানো বিস্কুট রঙের খোলতায় বেড়েছে যেন। দেয়ালে হোসেনের আঁকা টাটা কোম্পানির ক্যালেন্ডার। আগুনে লোহায় হাতুড়ি পিটছে একজন সবল পুরুষ। পরাগে নিজেকে দুর্বল লাগল। চা শেষ করে উঠে দাঁড়ালো পরাগ। নির্দিষ্ট ভাবনা নিয়ে বেডরুমে এসে ঢুকল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে শর্মিষ্ঠা। আয়নায় ওকে দেখতে দেখতে পরাগ জিজ্ঞেস করল, তলপেট না কোমর, কোনটা আগে ভারী হয়? কেন, কোমর তো একই মনে হচ্ছে, তবে তলপেটটা। শর্মিষ্ঠা ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি দেখলে বুঝি? ছি। তাকিয়ে দেখতে দোষ কি? অপ্রস্তুত গলায় পরাগ বলল, বুঝতে দিয়ে দেখিনি। পরাগের অস্বস্তি লক্ষ্য করে শর্মিষ্ঠা বুঝতে পারল কথাবার্তা অন্যদিকে মোড় নিচ্ছে। দোষটা তারই। সে না খোঁচালে এসব কথা উঠত না। এখন পরাগকে তিরস্কার করলে বাড়াবাড়ি হবে। নিজেকে গুছিয়ে নিয়ে সে বলল, নিজের বউকে লক্ষ্য করনি? 10 বছর হতে চলল, সব কি মনে থাকে নাকি? তাছাড়া তোমাকে সন্দেহ করারও কারণ ছিল না। এ নিয়ে ভাবতে হবে না তোমাকে, কিছু হলে আমি বুঝতে পারবো। দিন চারেকের মধ্যে আবার একই ধরনের ঘটনা ঘটল। সকালে চা খেতে খেতে হঠাৎই উঠে দাঁড়িয়ে মুখে হাত চাপা দিয়ে প্রায় ছুটে দরজা খুলে বেরিয়ে গেল নয়ন। ধরনটা সন্দেহজনক। একটি ঘটনা যেহেতু আরও কোনো কোনো ঘটনা মনে পড়িয়ে দিতে পারে, সুতরাং শর্মিষ্ঠার মনে পড়ল খানিক আগে বাসন ধুতে ধুতে বড় হাঁ করে হাই তুলেছিল নয়ন। তখন মনে হয় কাজে মন নেই তেমন, না করে উপায় নেই বলেই করা। শরীর ছেয়ে যাচ্ছে ঘুমের মুদ্রায়। ইদানিং মেয়েটার অন্যমনস্কতা বেড়েছে। গতকাল বিকেলে খুচরো বাজারে পাঠিয়েছিল পরিষ্কার 4টে জিনিস আনতে বলে। 4টে এনেছিল, কিন্তু লবঙ্গের পুড়িয়া ভেবে যেটা খুলল তার ভিতর থেকে বেরিয়ে এলো গরম মশলা। ক্যান্সারের ভয়ে পরাগ আজকাল সিগারেট খাচ্ছে না। অভ্যাসজনিত অস্বস্তি কাটাতে যখন তখন লবঙ্গ ফেলে মুখে। গরম মশলা 4টে লবঙ্গে একবেলাও যাবে না। বিরক্ত হয়ে সে নিজেই ছুটেছিল লবঙ্গ কিনতে। এত অন্যমনস্ক হয়ে পড়ার কারণ কি?
মিনিট 15 পরে নয়ন ফিরে আসার পর প্রখর হলো শর্মিষ্ঠা। কোথায় গিয়েছিলে? নিচে। উত্তরটা স্পষ্ট ও নির্বিষ, অধিকার বোধ থেকে বলা। কথার ধরনে রাগ হলো। ওকে আর ঘাটাবার সাহস হলো না শর্মিষ্ঠার। কিন্তু সন্দেহ থেকে গেল। সেদিনও সে ঘটনাটা বলল পরাগকে। ভাবছি ছাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে জবাব দিল না পরাগ। শর্মিষ্ঠা চিন্তা ছায়া পড়ল তারও মুখে। পরে বলল, ছাড়াতে গেলে কারণ লাগে। শরীরটা ওর, পেটটাও। কিছু হয়ে থাকলে দায়িত্ব ওরই। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এর চেয়ে একটা বুড়ি টুড়ি রাখলে ভালো হতো। কমলা ঝিমুত। শরীর খারাপের অজুহাতে প্রায়ই কামাই করত। এ মেয়েটাকে পেয়ে তুমি হাঁক ছেড়ে বেঁচেছিলে। তখন কি জানতাম এরকম হতে পারে? পরাগ গম্ভীর হয়ে গেল। শর্মিষ্ঠার সন্দেহ কমল না তাতে, বরং বেড়ে গেল আরও। যখন আরও কয়েকদিন পরে একদিন 9টা বেজে গেল, 10টা বেজে গেল, কিন্তু কাজে এলো না নয়ন। রন্টু এবং পরাগ দুজনেই বেরিয়ে গেছে স্কুলে, অফিসে। রাতের এবং সকালের এঁটো বাসনকোসন ডাঁই হয়ে পড়ে আছে রান্নাঘরে। ছাড়া জামাকাপড় কাচা হয়নি, ঘর দোর পরিষ্কার করা বাকি। এইসব কি তাকেই করতে হবে নাকি? 7-5 ভেবে নিজেই খবর নিতে বেরোলো শর্মিষ্ঠা। 6টা 6:30 নাগাদ বিল্ডিংয়ে এসে প্রথমেই 5 তলার অম্বুজ দাশগুপ্তের ফ্ল্যাটে যায় নয়ন। ঘণ্টা দেড়েক পরে 7 তলায় পবিত্র ব্যানার্জির ফ্ল্যাটে। অম্বুজ দাশগুপ্তের স্ত্রী বন্দনার স্বামী মোটামুটি ঘনিষ্ঠতা আছে তার। ফোন টোন করার দরকার হলে সে কিংবা পরাগ যে 2-3টি ফ্ল্যাটে যাবার কথা ভাবে, দাশগুপ্তদের ফ্ল্যাট তার একটি। বন্দনাই দরজা খুলল। আরে এসো, ভেতরে এসো। নয়ন আসেনি? না তো, বন্দনা বলল। ওপরে খোঁজ নিয়েছিলাম, সেখানেও আসেনি। আমি তো নিজে সেরে নিলাম সব। আমাকেও তাই করতে হবে। বন্দনাকে নিশ্চিন্ত দেখে চলে যাবে ভেবেও ভিতরে ঢুকল শর্মিষ্ঠা। মাথাটা ধরে আছে। বসতে বললে 1 কাপ চাও নিশ্চয়ই খাওয়াবে। গত সপ্তাহে একদিন ওদের শাড়ির এক্সিবিশনে যাওয়ার নেমন্তন্ন করতে এসে গল্প করে গিয়েছিল 8 ঘন্টা। কফিও খেয়েছিল। সেদিন অবশ্য নয়ন ছিল। আড্ডা দিতে অসুবিধে হয়নি। এখন ফিরে গিয়ে ঝক্কি সামলাতে হবে ভেবে ফিরতেও ইচ্ছে করছে না। সুতরাং খানিকক্ষণ বসে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। তোমার তো মেয়ে আছে, কিছুটা সাহায্য করতে পারে। হ্যাঁ ভাই, সেটা বলতে পারো। আজ তনুই মাছ রাঁধল, একটু আগে কলেজে বেরিয়েছে। বন্দনা বলল, চা খাবে তো? স্বস্তি লুকিয়ে শর্মিষ্ঠা বলল, তোমাকেই তো করতে হবে। রাখো তো, আমার যেন রান্না বাড়ার 10টা লোক আছে। বসো, জলটা চাপিয়ে দিয়ে আসি। বন্দনার যাওয়া এবং ফিরে আসার মধ্যে শর্মিষ্ঠা ভেবে নিল তার সমস্যা হলে বন্দনারও হবে। ওকে খোলাখুলি জিজ্ঞেস করা যেতে পারে, মেয়েটা এলো না কেন বলো তো? এদের কামাই করার কারণ থাকে নাকি? কাল এসে একটা ছুতো দেখাবে, মার অসুখ কিংবা দিদি হাসপাতালে গেছে। আমার ধারণা ওর নিজেরই কিছু হয়েছে। কি হবে? হতেও তো পারে অসুখ বিসুখ বা অন্য কিছু। তোমাকে বলেছিল কিছু? বললে তোমার কাছে খোঁজ নিতে আসবো কেন?
সেই সময় টেলিফোন বেজে ওঠায় উঠে গেল বন্দনা। ফিরে এলো চা নিয়ে। তারপর সোজাসুজি শর্মিষ্ঠার দিকে তাকিয়ে ওকে চায়ের কাপ থেকে মুখ তোলার সুযোগ দিয়ে জিজ্ঞেস করল, অন্য কিছু হয়েছে ভাবছো কেন? এমনি, শর্মিষ্ঠা বলল। হতেও তো পারে। একটুক্ষণ চুপ করে থেকে বন্দনা হঠাৎই জিজ্ঞেস করল, কি সন্দেহ করছো বলো তো? শর্মিষ্ঠা নিজেকে আগলাতে পারল না, ঝুঁকি নিয়েই বলল, প্রায়ই তো দেখি বমি করে। তুমিও দেখেছ? কেন, তোমারও এখানেও? একদিন করেছিল, আমি দেখিনি, তনু দেখেছে। পেছনের ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে ঠোঙায় মুখ লুকিয়ে কিছু ওড়াচ্ছিল। জিজ্ঞেস করতে বলল, মুখে আমলও কি ছিল। ঠোঙাটা পাকিয়ে ছুঁড়ে ফেলে নিচে। খুব মনোযোগ দিয়ে বন্দনাকে দেখছিল শর্মিষ্ঠা। দুজনেরই অভিজ্ঞতা এক হলে একটা সিদ্ধান্তে আসা যায়। ভাবল, এর সঙ্গে পবিত্র ব্যানার্জিকে টানতে পারলে একজোট হয়ে ছাড়িয়েও দেয়া যায়। তার আগে জানা দরকার ব্যাপারটা কি। সে যা ভাবছে বন্দনাও তাই ভাবছে কিনা। ক মুহূর্ত অপেক্ষা করে শর্মিষ্ঠা বলল, ওর মাটাও তো এদিকে আসে মাঝে মাঝে, ডেকে জিজ্ঞেস করলে হয় না? তুমি কি কিছু সন্দেহ করছো? শর্মিষ্ঠা তাকিয়ে থাকলো, জবাব দিল না। একটা কথা বলতে পারি। গলায় রহস্য টেনে বন্দনা বলল, প্রমিস করো, কাউকে বলবে না? বলোই না। বন্দনা হাসল। উপরতলার মিস্টার ব্যানার্জির সঙ্গে মেয়েটার কি সম্পর্ক বলো তো? কেন? নয়ন নাকি তোমার বাড়ির কাজ সেরে মাঝে মাঝে ওর ফ্ল্যাটে যায় সন্ধেবেলায়। তুমিও নিশ্চয় শুনেছ। বাজে কথা। সোফায় পাশাপাশি বসে চা খাচ্ছিল দুজনে। শর্মিষ্ঠার গায়ে ঠেলা দিয়ে হি হি করে হাসিতে গড়িয়ে পড়ল বন্দনা। আপন গড বলছিল, ওই ফ্লোরের কেয়াদি নিজে দেখেছে একদিন। হাসি থামিয়ে বলল বন্দনা। দরজা খুলে চুপি চুপি বেরিয়ে আসছিল মেয়েটা। লোডশেডিং থাকায় কেয়াদি হেঁটেই উঠছিল। হঠাৎ দেখে ফেলে মিস্টার ব্যানার্জিও নাকি দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়েছিল। যা, কি দেখতে কি দেখেছে। ফ্ল্যাটে ওর মাও থাকেন। কোথায় মা? তিনি তো 3 মাস আগে চলে গেছেন ছোট ছেলের বাড়িতে। ছেলেটা শিবপুরে পড়ে, উইকেন্ডে আসে। উনি তো একা। কথাগুলো শুনতে শুনতে সিট দ্বারা কেঁপে উঠল শর্মিষ্ঠার। পবিত্র ব্যানার্জি সম্পর্কে তার অবগত তথ্যের মধ্যে আছে বছর 2 আগে শীতকালে, হ্যাঁ মনে পড়েছে, বড়দিনের আগের দিন সন্ধ্যায় সেরিব্রাল স্ট্রোকে মারা যায় ভদ্রলোকের স্ত্রী মনীষা। অনেকে দেখতে গিয়েছিল বলে সেও গিয়েছিল। ফুল হাতা পুলোভার গায়ে থোয়া হয়ে চেয়ারে বসেছিলেন ভদ্রলোক। অবিশ্বাসে মাথা নাড়ছিলেন মাঝে মাঝে। সে বছরই শিবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল মনীষার ছেলে সম্বুদ্ধ। মনীষার বুকে মাথা ঠুকে আছড়ে আছড়ে কাঁদছিল মা মা করে। পাশের ফ্ল্যাটের কেয়াদি তখন সামলাবার চেষ্টা করে ওকে। কদিন পরে ওই সম্বুদ্ধ কাছা পড়ে তাদের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে পরাগকে বলে, বৃহস্পতিবার মার কাজ। বাবা বললেন। কথা শেষ করেনি। তরকারি কোটা হাত থামিয়ে স্তব্ধ চোখে ছেলেটির দিকে তাকিয়েছিল শর্মিষ্ঠা। এরপরেই শোনে এবং দেখে মিস্টার ব্যানার্জির মা এসে থাকছেন ওদের সঙ্গে। 3 মাস আগে ছোট ছেলের কাছে চলে যাওয়ার খবরটা এখনই শুনল। মনে মনে হিসেব করে শর্মিষ্ঠা দেখল, সেই রকম কিছু টের পাওয়ার পক্ষে 3 মাসই যথেষ্ট।
তার সন্দেহ ভুল হবার নয়। তারপরেই ভাবল, বস্তির মেয়ে যাত্রার সঙ্গে শুতে পারে, এর সঙ্গে পবিত্র ব্যানার্জির সম্পর্ক কি? বড় চাকুরে, হ্যান্ডসাম, গাড়ি টাড়ি আছে, ইচ্ছে করলে যে কোনো ভদ্রলোকের মেয়েকে টানতে পারেন, নয়নকে কেন? যত সব বাজে কথা। সামান্য বিরক্তি মিশিয়ে শর্মিষ্ঠা বলল, কেয়াদে বুঝি এসব গল্প করে? করে না আবার? বন্দনা হেসেই বলল, কি বলছিল জানো তো, 45-এর পর পুরুষদের হাই বেড়ে যায়, তখন নাকি বাছবিচার থাকে না। এরপর এই কথাটাই রটবে। ছি, তুমি রাগ করছো? নিজেকে গুটিয়ে নিয়ে বন্দনা বলল, এসব মিথ্যে হলো গুজব একবার ছড়ালে কে বন্ধ করবে? কেয়াদেই বলছিল, অঞ্জনা ঝি মঙ্গলা নাকি বলেছে নয়নের মিস্টার ব্যানার্জির ওখানে কাজ করা নিয়ে হাসাহাসি হয়েছে। অঞ্জনা বলেছে? কেউ না কেউ নিশ্চয়ই বলেছে, না হলে কথাটা উঠল কেন? শর্মিষ্ঠা ফ্যাকাশে হয়ে গেল। এখন সিরিয়াস লাগছে বন্দনাকে। চায়ের খালি কাপ দুটো নিয়ে উঠে গেল। আবার ফিরে এসে বসতে বসতে বলল, যাই বলো ভাই, একা পুরুষের ফ্ল্যাটে ওই বয়সের একটা আনম্যারিড মেয়ের কাজ করা ঠিক নয়। বস্তির মেয়ে, ওদের কোনো চরিত্র আছে নাকি? বানিয়ে বলে ব্ল্যাকমেলও তো করতে পারে। বন্দনার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অন্যমনস্কভাবে মাথা নাড়ল শর্মিষ্ঠা। কাজকর্ম পড়ে আছে, এখন তা চলে যাওয়ার সময়। তবু দুর্বোধ্য অস্বস্তিতে আরও কিছুক্ষণ নিথর হয়ে বসে থাকল সে। তারপর উঠতে উঠতে প্রশ্ন করল, ছাড়িয়ে দেবে? দেখি। দরজা পর্যন্ত এগিয়ে এলো বন্দনা। মঙ্গলা ওই বস্তিতেই থাকে। কালও না এলে ওকে বলবো খবর নিতে। ছাড়াতে হলে মেয়েটার মাকে ডাকিয়ে এনে একটা কিছু বুঝিয়ে বললেই হবে। না হয় বলবো, তুমি নিজে কাজ করো বাপু, মেয়েটাকে সরাও। শর্মিষ্ঠাকে দেখে মনে হলো না বন্দনার কথায় যুক্তি পাচ্ছে। কিছু ভেবে আচমকা গলায় বলল, আমরা ছাড়ালেও পবিত্র ব্যানার্জি ছাড়াবে কেন? তাহলে তো ওর সঙ্গেও কথা বলা দরকার। রাখো তো, ওর ব্যাপার উনিই বুঝবেন, আমরা তো সে থাকি। শর্মিষ্ঠা ফিরে এলো এবং এরপর থেকে স্বভাব বিরুদ্ধভাবে গম্ভীর হয়ে গেল। সংসারের দায়িত্ব তার। এর আগেও কখনো কখনো দিনের পর দিন কাজের লোক থাকেনি, তখন নিজেই সামলেছে সব কিছু হাসি মুখে। আজও সে সবই করল, কিন্তু যান্ত্রিকতা এড়াতে পারল না। অফিস থেকে বাড়ি ফিরে ব্যাপারটা লক্ষ্য করে পরাগ বলল, একদিন কাজের লোক কামাই করলে এত আপসেট হওয়ার কি আছে? আপসেট হয়েছে কে বলল? না বললেও বুঝতে পারা যায়, মনের ছাপ মুখেও পড়ে। গোয়েন্দাগিরি ছাড়ো। শর্মিষ্ঠার গলায় ঝাঁঝ ফুটল। সব সময় তোমাদের মন বুঝে চলতে হবে নাকি? পরাগ রহস্যে থেমে গেল। পরের দিন এবং তারপরের দিনও কাজে এলো না নয়ন। কোনো খবরও পাঠালো না। মঙ্গলাকে দিয়ে বন্দনা ওর মার কাছে খোঁজ নিয়েছে কিনা জানা যাচ্ছে না সেটাও। শর্মিষ্ঠা একবার ভাবলো যায়, জিজ্ঞেস করে, কিন্তু সন্দেহ দৃঢ়তর হওয়ায় টের পেল কেমন করে একটা বাধা আসছে ভেতর থেকে, সামান্য ভয়ও। তখন ভাবল, কোনো খবর থাকলে বন্দনা নিজেই কি জানাতো না? দুপুরে গম্ভীর মুখে স্কুল বাস থেকে রন্টুকে ফিরিয়ে আনতে গেল সে। পেট্রোল পাম্পের সামনে অঞ্জনা ব্যানার্জি ঝি মঙ্গলাকে দেখেও জিজ্ঞেস করল না কিছু। বিল্ডিংয়ে পৌঁছে ঝিদের জটলায়
চোখ পড়ার ভয়ে অন্যমনস্ক হওয়ার চেষ্টায় অনাবশ্যক গল্পে মেতে উঠল রন্টুর সঙ্গে। 3 দিন নিজেকে আড়াল করে রাখার পর সেদিন সন্ধ্যায় পরাগ বাড়ি ফিরে এলে নিজেকে আর চেপে রাখতে পারল না শর্মিষ্ঠা। বন্দনার সঙ্গে কথোপকথনের পুরোটাই বর্ণনা করল স্বামীর কাছে। ঘটনাটা অপ্রত্যাশিত, সুতরাং বিরক্ত ও বিচলিত হওয়ার পক্ষে যথেষ্ট। খানিক চুপ করে থেকে ক্ষুব্ধ ভঙ্গিতে পরাগ বলল, এসব কুৎসিত গুজবে তোমার কান দেওয়ার দরকার কি? তোমাদের মিসেস দাশগুপ্ত কে আদি না কে? এদেরও কি খেয়ে দেয়ে কাজ নেই? ঝি চাকরদের সঙ্গে তফাৎটা কোথায় বুঝতে পারছি না। পরাগের কথার ধরনে দমে গেল শর্মিষ্ঠা। তারপর ভীত গলায় বলল, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? কি বলছ? শর্মিষ্ঠার চোখে মুখে অশান্তি স্পষ্ট। এরই মধ্যে ছড়িয়ে পড়া নিজেকে কোনো রকমে একত্র করে সে বলল, জুন মাসে রন্টুকে নিয়ে আমি 7 দিন মার কাছে গিয়েছিলাম। তুমি তখন ফ্ল্যাটে একা ছিলে, নয়ন তখনও আসতো। তার মানে তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ নয়, ভয় পাচ্ছি। অদ্ভুত চাপা স্বরে শর্মিষ্ঠা বলল, সকলেই সব খবর রাখে, যদি তোমার নামেও কিছু রটায়। পরাগ চুপসে গেল। কথাগুলোর অর্থ বুঝতে বুঝতে চোখ ফিরিয়ে নিল স্ত্রীর মুখের উপর থেকে। কিছু একটা নড়াচড়া করছে শরীরের ভেতরে, কি তা অনুভব করা যাচ্ছে না ঠিক, তবে স্পষ্টই অনুভব করল দপদপ করছে মাথা, মেঝে সরে যেতে চাইছে পায়ের তলা থেকে। এরপর 2 দিন স্বামী স্ত্রী পরস্পর থেকে মুখ ফিরিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকল। তৃতীয় দিন সকালে যথানিয়মে যান্ত্রিক হয়ে সংসারে কাজ শুরু করেছিল শর্মিষ্ঠা। শনিবার, রন্টু ছুটি। অফিসে বেরোবে বলে বাথরুমে ঢুকেছে পরাগ। এই সময় বেল বেজে উঠল ফ্ল্যাটের দরজায়। কিছু আশা এবং অনেকটা আশঙ্কা নিয়ে আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্তভাবে ছুটে গিয়ে দরজা খুলল শর্মিষ্ঠা। বন্দনা একা নয়, সঙ্গে নয়নের মাকেও ধরে এনেছে। শোনাও, কি হয়েছে? কি হয়েছে? কি বলবো মা, মেয়েটা সর্বনাশ হয়ে গেছে গো। বলতে বলতে চাপা কান্নায় অস্পষ্ট হয়ে উঠল নয়নের মা। মেয়েটার পেটে মস্ত আপ হয়েছে গো, জ্বলে মরছে ব্যথায়, শুধু বমি করছে। ডাক্তারবাবু বললেন অপারেশন না করলে বাঁচবে না। চিকিৎসার টাকা কোথায় মা? তোমরা বাঁচাও মেয়েটাকে। শর্মিষ্ঠা দুঃখিত হবে কিনা বুঝতে পারল না। বন্দনার মুখের দিকে তাকিয়ে নিজেকেও দেখল। একটা পাথর যেন নেমে যাচ্ছে বুক থেকে। অনুভব করল সেই জায়গাটা ক্রমশ ভরে উঠছে স্বচ্ছ হাসিতে। বন্দনা বলল, আমি এখন 100 দিয়েছি, তুমিও কিছু দাও। কর্তার বন্ধু সেবা প্রতিষ্ঠানের ডাক্তার, বেড পাওয়া যায় কিনা দেখছি। মিস্টার ব্যানার্জির কাছেও পাঠাবো একে। মুহূর্তে বন্দনা ও নয়নের মার দিকে তাকিয়ে থেকে হরিণীর ছন্দে ঘরে এসে শর্মিষ্ঠা দেখল বাথরুম থেকে বেরিয়ে তৈরি হচ্ছে পরাগ, সেই রকমই গম্ভীর। তখন 3 দিনে নীরবতা ভেঙে সহাস্য হয়ে শর্মিষ্ঠা বলল, এই শিগগিরই 100 টাকা দাও তো। কি ব্যাপার? নয়নের মা এসে কান্নাকাটি করছে। ওসব কিছু নয়, মেয়েটার পেটে অ্যাবসেস নাকি হয়েছে, ইমিডিয়েট অপারেশন দরকার। স্ত্রীকে হাসতে দেখে গাম্ভীর্যের মধ্যে কুণ্ঠিত হাসি ফুটল পরাগের ঠোঁটে। আন্ডারওয়্যার পরা অবস্থাতে এগিয়ে গিয়ে বেটে আলমারি মাথা থেকে ওয়ালেটটা তুলে নিয়ে বলল,
100 কেন, 200ই দাও। আফটার অল গরিব মানুষ। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।